আসসালামু আচ্ছা ভাই, আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আরজু। ওয়ালাইকুম আসসালাম ওহি কবির। ঠিক আছে, ভিডিও অডিও সব ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, সো তাহলে আমরা শুরু করে দেই। আমরা লাস্ট ক্লাসে পার্টিকেল ইন্টারঅ্যাকশন নিয়ে যে পড়তেছিলাম, যে কি জিনিস পড়ছিলাম আমরা, ফারহান মনে আছে? যে রেস্ট এনার্জি এন্ড রেস্ট ম্যাস। যে একটা পার্টিকেল যে নাকি মুভ করতেছে না, স্টিল ইট হ্যাজ সাম এনার্জি বাই দ্য ভার্চু অফ হোয়াট, বাই দ্য ভার্চু অফ ইটস ম্যাস। যে তার নিজের একটা ম্যাস আছে, দ্যাট ম্যাস ইটসেলফ ইজ অ্যান এনার্জি, বিকজ mass can be converted to energy according কনভার্টেড to টু the এনার্জি। formula E is equal to mc square. Very good. এমসি। তো তাহলে জি ভাই। এনার্জি আর ম্যাস হলো ইন্টারচেঞ্জেবল, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। তো তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখতেছিলাম। তো এখন এখানের মধ্যে আমরা পেয়ার প্রোডাকশনের ব্যাপারগুলো দেখছি, দেন পেয়ার অ্যানাহিলেশনের ব্যাপারটা ডেসক্রাইব করছিলাম, কিন্তু স্টুডেন্ট বুক থেকে দেখে নেই, এটা আমরা স্টুডেন্ট বুক থেকে এখন প্রথমে দেখে নেই। ওকে, কি বলতেছে অ্যানাহিলেশনে? ম্যাটার ক্যান ডিসঅ্যাপিয়ার, ম্যাটার ক্যান অ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি থ্রু দ্য কনভার্সন ফ্রম এনার্জি। তো তার মানে আপনা আপনি কি হইতে পারে, এনার্জি থেকে ম্যাটার প্রডিউস হইতে পারে। ম্যাটার মানে কি, ম্যাসওয়ালা কোন একটা জিনিস, তাই না? যে এনার্জি আছে, জি ভাই। এনার্জিটা কি করতে পারে, এনার্জি ক্যান বি কনভার্টেড টু ম্যাস। আপনা আপনি এটা হইতে পারে। ইন দ্য সেম ওয়ে উল্টা ব্যাপারটাও হইতে পারে। কি জিনিস? এনার্জি ক্যান অ্যাপিয়ার থ্রু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ম্যাস। যে ম্যাস ডিসঅ্যাপিয়ার করে বা ম্যাস গুলা এনার্জিতে কনভার্ট হয়ে যেতে পারে। is the source of energy in nuclear fission and fusion reaction. ওই যে আমরা পড়ছিলাম না, যে প্রোডাক্টের ম্যাস অলওয়েজ রিঅ্যাকট্যান্টের থেকে কম আসে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে। নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনে কি হয়, প্রোডাক্টের ম্যাস ইজ লেস দ্যান দ্য ম্যাস অফ দ্য রিঅ্যাকট্যান্ট। তো তাহলে আমাদের ম্যাসটা তো কনজার্ভ রইলো না, কি হলো, ম্যাসটা কমে গেল। তো তাহলে যেহেতু ম্যাসটা কমে গেছে, তো তাহলে বাকি ম্যাসটুকু কোথায় গেছে, এনার্জিতে কনভার্ট হয়েছে। তো এই ব্যাপারটা এখানে মধ্যে বলতেছে যে ইন বোথ রিঅ্যাকশনস the sum of the masses of all matter involved before the reaction is greater than sum of the reaction of the mass afterwards. তো তার মানে before the reaction total mass বেশি, after the reaction total mass কম। তো তাহলে the rest of the mass or the mass difference is converted to energy, যে এনার্জিটা আমরা পরে ইউজ করে কি করি, ইলেকট্রিসিটি প্রোডাকশনের কাজে লাগাই। তো এখানের মধ্যে কাজ কি, this mass difference is converted into energy। এটা আমাদের পরে ওই যে ফিশন এন্ড ফিউশন রিঅ্যাক্টরের ওখানে যে আমরা দেখবো আবার রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে ইউনিট 5 এ। এর জন্য আমরা বলছি পার্টিকেল ফিজিক্স যে আমরা পড়তেছি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট 5 এর নিউক্লিয়ার ফিজিক্সটাও পড়া হয়ে যাইতেছে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। In a nuclear power station, we extract this energy as heat and it is used to drive turbines to generate electricity. তো এর জন্য এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, the এক মিনিট। আচ্ছা, তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে, if a particle and its antiparticle meet। antiparticle কি, antiparticle হলো রেগুলার পার্টিকেলের একদম অপোজিট ভার্সন। কি হয় ওইটা আমরা নিচে দেখবো একটু পরে। আমরা পার্টিকেলের টাইপ গুলো, ফান্ডামেন্টাল পার্টিকেল কাদেরকে বলি, কোয়ার্ক, লেপটন, ওরা হলো নরমালি ফান্ডামেন্টাল পার্টিকেল, এন্ড তাদের সবারই প্রত্যেকটা পার্টিকেলের করেসপন্ডিং কি থাকে, অ্যান্টি পার্টিকেল থাকে। তো তাহলে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা পড়বো আজকে। তো কি বলতেছে এখানে, antiparticles are the antimatter version of regular particle। তো তাহলে রেগুলার পার্টিকেলের ঠিক অপোজিট পার্টিকেল যে অ্যান্টি ম্যাটার, ওইটাকে আমরা বলি অ্যান্টি পার্টিকেল। সো কি বলতেছে, যদি একটা পার্টিকেল তার অ্যান্টি পার্টিকেল কাউন্টার পার্টের সাথে মিট করে, তো তখন কি হবে, দে উইল ডিসঅ্যাপিয়ার টু বি রিপ্লেসড বাই ইকুইভ্যালেন্ট এনার্জি। এই যে রায়হান, ওই যে লাস্ট দিন আমরা যে
এক্সপ্লেন করছিলাম গামা রেডিয়েশন কিভাবে আয়নাইজেশন কজ করে। কি হয় গামা রেডিয়েশন, তো সেটা তো জাস্ট একটা পিওর ওয়েভ। তো তাহলে এই ওয়েভের কি থাকবে, একটা এনার্জি থাকবে। এই এনার্জিটা কি হবে, will get converted to mass, যে enough amount of energy থাকলে পরে it will produce a pair of electron and positron, then electron or positron তো চার্জ পার্টিকেল, তো তারা যায় আয়নাইজেশনে কাজ করতে পারবে। and if they don't get any matter to ionize, then তারা আবার একসাথে মিট করলে যে ইলেকট্রন আর তার অ্যান্টি পার্টিকেলের নাম কি, অ্যান্টি ইলেকট্রনও বলে, কিন্তু ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলের স্পেশাল একটা নাম আছে যেটাকে আমরা কি বলি, পজিট্রন বলি। তো তাহলে পজিট্রনের সাথে মিট করলে তখন কি হবে, তারা অ্যানাইহিলেট করে আবার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো এই ব্যাপারটা এখানের মধ্যে বলতেছে যে উই কল দিস ইন্টারঅ্যাকশন অ্যানাইহিলেশন। ঠিক আছে, একজন আরেকজনকে অ্যানাইহিলেট করে ফেলতেছে। দিস রিঅ্যাকশন ওয়াজ সাপোজেডলি দ্য মেইন পাওয়ার সোর্স টু ড্রাইভ দ্য স্টারশিপ এন্টারপ্রাইজ ইন দ্য সায়েন্স ফিকশন সিরিজ স্টার ট্রেক। যে স্টার ট্রেক দেখছো তোমরা? দেখছি ভাইয়া। ভেরি গুড। এখানের মধ্যে এগুলো অনেকগুলা রেফারেন্স, এগুলো অনেকগুলা সাইফাই মুভির সাথে, এগুলা জিনিসের সাথে অনেক কিছু রিলেট করতে পারবা তোমরা। ওই রিলেটিভিস্টিক ইফেক্ট গুলা তো যে ইন্টারস্টেলারের ওইটার মধ্যে যে টাইম যে ম্যাথিউ ম্যাকনের জন্য আস্তে আস্তে পাস করে, নো আয়সা দেখে যে ওর মেয়ে বুড়া হয়ে গেছে, 120 বছরে বুড়ি হয়ে গেছে। তো তাহলে পরে এটা কিভাবে পসিবল, বিকজ হাই স্পিডে মুভ করতে থাকলে সময় তখন কি হবে, তোমার জন্য টাইমটা আস্তে আস্তে পাস হবে। সো তাহলে এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে ওরকম চিন্তা করা লাগে। আচ্ছা, কি বলতেছে, অ্যানাইহিলেশন রিঅ্যাক্টরস কুড নট বি ইউজড অ্যাজ আ পাওয়ার সোর্স অন আর্থ। কেন? বিকজ অ্যান্টি ম্যাটার এত বেশি অ্যাবান্ডেন্ট না, যে অ্যান্টি ম্যাটার এত ইজিলি আমরা পাই না, অ্যান্টি ম্যাটার অনেক রেয়ার। কেন? অ্যান্টি ম্যাটার তো আমাদের ম্যাটারের সাথে ইকুয়াল অ্যামাউন্টে ক্রিয়েট হয়েছে। সো তাহলে অ্যান্টি ম্যাটার কেন পাই না? বিকজ অ্যান্টি ম্যাটারস আর আনস্টেবল, তারা কি হয়ে যায়, ইজিলি ডিকে হয়ে শেষ হয়ে যায়। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। কি বলতেছে, also if we could find a supply of antimatter, it would annihilate on contact with matter. This would most likely be before it reached the reaction chamber. So we had set up to use the energy conversion into electricity. So তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে রিঅ্যাক্টরের মধ্যে অ্যান্টিম্যাটার গুলাকে নিয়ে আসলে পরে তারা অ্যানাইহিলেট করে এনার্জি দিবে, ওই রিঅ্যাক্টরের মধ্যে আনার আগে আগেই তারা কি করতে পারে, তাদের করেসপন্ডিং ম্যাটারের সাথে তারা মিট করে অ্যানাইহিলেশন হয়ে যাইতে পারে। সো এর জন্য অ্যানাইহিলেশন রিঅ্যাক্টর বানানো যায় নাই। অ্যানাইহিলেশন রিঅ্যাক্টর বানানো না যাওয়ার দুইটা রিজন, একটা হলো অ্যান্টিম্যাটার তো এমনিতেই অনেক রেয়ার, আর আমরা যদি পাইও তাইলে পরেও তাদেরকে ইউজ করা অনেক টাফ। কেন? বিকজ তারা অনেক বেশি কি রিঅ্যাক্টিভ আর অনেক বেশি আনস্টেবল। তারা অন্য যে কোনো এরকম ম্যাটারের কাছে এরকম কন্ট্যাক্টে আসলে কি করে ফেলবে, দে উইল অ্যানাইহিলেট ইচ আদার। এখন এই যে ম্যাসের যে ইউনিটের কথাটা বলতেছিলাম, যে ম্যাসকে এনার্জিতে কনভার্ট করা যায়, এনার্জিকে ম্যাসে কনভার্ট করা যায়। সো এখন এই ব্যাপারটা আমরা এখানের মধ্যে দেখে নিব যে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স এখানের মধ্যে কাজটা কি। যে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখছিলাম যে একটা ইলেকট্রনের ম্যাস কত, 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। সো এখন 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হলো একটা ইলেকট্রনের ম্যাস। এখন এই ম্যাসটাকে পুরোপুরি যদি আমরা এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারি, তো তাহলে পরে ওখানে আমাদের এনার্জির ভ্যালুটা কত আসে, এই ম্যাসটাকে আমরা যদি পুরোপুরি এনার্জিতে কনভার্ট করে ফেলি এনার্জির ভ্যালুটা কত আসে এটা আমরা বের করে দেখছিলাম, 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম আসে কিছু একটা। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, we have seen in book 1 কোনটা, ASARP, the electron volt as a unit of very small amount of energy। যে অনেক ছোট এনার্জি রিপ্রেজেন্ট করার জন্য আমরা জুল দিয়ে না দেখাই, কি দিয়ে দেখাই, ইলেকট্রন ভোল্ট দিয়ে দেখাই। তো কি বলতেছে, remember that 1 electron volt is the amount of energy gained by an electron when it is accelerated through a potential difference of 1 volt। যে একটা ইলেকট্রনকে একটা 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করাইলে যেই এনার্জিটা গেইন করে দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট। তো এখন এখানে কি বলতেছে, this is equivalent to 1.6 into 10 to the power minus 19 joules. So it is a very small amount of energy even in particle physics terms। যে এটা অনেক ছোট আমাদের এনার্জি।
ভাইয়া তোমার মাঝখানে কিছুই বুঝি নাই। ভাই কথা কেটে কেটে আসতেছে অনেক। আচ্ছা দাঁড়াও একটু দেখি তাহলে স্পিডের কি অবস্থা। স্পিডের অবস্থা তো ভালো না, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এখন কি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো তাহলে হোপফুলি এখন স্পিডটা একটু স্টেবল থাকবে। আচ্ছা, তো তাহলে আমরা যেই ব্যাপারটা নিয়ে বলতেছিলাম, একটা জিনিস বলতেছিলাম যে ইলেকট্রন ভোল্ট হলো এনার্জির ইউনিট, যে অনেক ছোট এনার্জির ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য কি করি, ইলেকট্রন ভোল্টে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা ভালো কথা, ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করি, দ্যাটস ভেরি গুড। তো এখন ইলেকট্রন ভোল্ট মানে কি? Electron volt is the amount of energy gained by an electron when it is accelerated through a potential difference of something volt. So তাহলে যত ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করাবো ইলেকট্রনের চার্জ ইনটু তত ভোল্টেজ করলে পরে আমরা কি পাবো, এনার্জির ভ্যালুটা পাবো। তো এখন 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তো এখন বলতেছে এই এনার্জির ভ্যালুটা পার্টিকেল ফিজিক্সের টার্মেও অনেক ছোট একটা এনার্জি, এর জন্য ইলেকট্রন ভোল্টকে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট বা গিগা ইলেকট্রন ভোল্ট এরকম ফর্মে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তোমার কথা আবার কাটতেছে। ভাইয়া তোমার আওয়াজ তো কিছু শুনতে পারতেছি না, কেটে কেটে আসতেছে। আবার কাটে কাটে আসতেছে। এখন তো কেটে আসার কথা না, দাঁড়াও। কি হলো, স্পিড 4 মেগাবাইটেরও বেশি, তো তাইলে পরে এরকম কথা কেটে আসার রিজনটা কি? না ভাই, যে এখন ঠিক আছে, মাঝখানে মাঝখানে হঠাৎ করে নাই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম এখানের মধ্যে কাজটা কি, যে ইলেকট্রন ভোল্ট হলো আমাদের অনেক ছোট একটা এনার্জির ভ্যালু রিপ্রেজেন্ট করে, সো তাহলে পার্টিকেল ফিজিক্সের টার্মে ওই এনার্জির ভ্যালুটা অনেক ছোট। তো এর জন্য এটাকে আমরা কি করি, মেগা ইলেকট্রন ভোল্ট বা গিগা ইলেকট্রন ভোল্ট এরকম ফর্মে রিপ্রেজেন্ট করি। তো এই কথাটা এখানের মধ্যে বললাম। তো এখন এখানের মধ্যে কাজটা কি, it is common for particles to have millions or even billions of electron volts, so তাহলে এই যে মেগা ইলেকট্রন ভোল্ট আর গিগা ইলেকট্রন ভোল্ট ইউজ করি as energy unit in particle interaction. ওকে, তো তাহলে এটা হলো মেইন ব্যাপার। এখনো কথা কেটে আসতেছে, এটা তো হওয়ার কথা না। রায়হান, না ভাই এখন তো ঠিক আছে একটু। এখন ঠিক আছে, স্পিড একদম এখানে অন্য সবকিছু যেগুলা ওয়াইফাই ইউজ করে প্রত্যেকটা জিনিস অফ করা। হ্যাঁ তুমি যে স্ক্রিনে লিখতেছো সব দেখা যায়, কিন্তু মাঝে মাঝে কথা মানে শোনা যায় না একবারে, ওই মানে তো মাঝখানে এখন অনেক মানে আটকা থাকে। ওই তো একটু আগে যে আটকে আসছিল এরপর থেকে তো এখন এখানে ঠিক থাকার কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক না আছে। আমার মেগা ইলেকট্রন ভোল্ট গিগা ইলেকট্রন ভোল্টের কথা শুরু আসতেছে করার না। পর থেকে মনে হয় না স্পিড কমছে। আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা এখানের মধ্যে বলতেছিলাম খেয়াল করো রায়হান, যে কি এই অ্যাটমিক ম্যাস ইউনিট এই জিনিসটা নিয়ে আমরা এক্সপ্লেন করব, যে অ্যাটমিক ম্যাস ইউনিট জিনিসটা কি এটা আমরা এক্সপ্লেন করব, যে আমাদের অ্যাকচুয়ালি প্রোটনের ম্যাস নিউট্রনের ম্যাস অ্যাকচুয়ালি এই অ্যাটমিক ম্যাস ইউনিটের রেসপেক্টে ওরকম রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো এখন অ্যাটমিক ম্যাস ইউনিট এটাকে 1 AMU বলা হয়। AMU এর ফুল ফর্ম কি, অ্যাটমিক ম্যাস ইউনিট। তো তাহলে পরে অ্যাটমিক ম্যাস ইউনিট জিনিসটা কি, ইট ইজ 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। যেটা কি it is not SI unit but it is often used in particle interaction as it is easier to understand, যে 1U যে মানে 1 atomic mass unit is equal to কত, 1.66 into 10 to the power -27 kg. As we know that energy and mass are connected by the equation delta E is equal to C square into delta M.
we can also have the mass unit as measures of energy per c square. তো তাহলে energy per c square, energy per c square এরকম ফর্মে আমরা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, such as mega electron volt per c square or giga electron volt per c square. তো তাহলে আমরা এই যে ওরা একটা জিনিস দিছে কি, 1 atomic mass unit is equivalent to about যে approximately 931.5 mega electron volt per c square. এটা কিভাবে আসে, এটা আমরা এই যে পাশে ওয়ার্ক এক্সাম্পলে তারা করেই দিছে, আচ্ছা এখানে করা নাই, আমরা এটা করে দেখি নিজেরা প্রথমে ব্যাপারটা আসলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে দেখলে বুঝতে ইজি হবে। আচ্ছা এখানের মধ্যে ভুলে দিস ইজ আ ইউনিট অফ এনার্জি লিখছি, দিস ইজ আ ইউনিট অফ মাস হবে আসলে। আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখি যে 1 অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট মানে 1 ইউ, এটার ভ্যালুটা কত, 1.66 into 10 to the power minus 27 kg. Okay, 1.66 into 10 to the power minus 27 kg এটা হলো ভ্যালু। সো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু কি, m into c স্কয়ার। সো তাহলে এতটুকু মাস কে, কতটুকু মাস, 1 ইউ সমান মাস কে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, সো তাহলে কত এনার্জি পাবো এটা আমরা দেখি, যেটা কত 1.66 into 10 to the power minus 27 kg multiplied by c squared, that is 3 into 10 to the power 8 এর হোল স্কয়ার। এখন এটা যদি আমরা করি, লেটস সি কি আসে, 1.66 into 10 to the power minus 27 into 3 into 10 to the power 8 whole square. This gives us 1.494 into 10 to the power minus 10 joule. এখন জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কি করতে হয় আরিফিন? জি ভাইয়া, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য আমরা কি করি? মনে আসছে না ঠিক। ভাইয়া জি ভাইয়া। ডিভাইড বাই 1.6 ইনটু ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করি, যে চার্জ 1.6 into 10 to the power minus 19 দিয়ে আমরা ডিভাইড করব। ওকে, সো তাহলে এটাকে যদি 1.6 into 10 to the power minus 19 দিয়ে ডিভাইড দেই, কত আসে? 93375 করে 4টা 0। এখন এটা যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তো তাহলে কত আসে? 933.75 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। 10 to the power 6 কে আমরা কি বলি, মেগা বলি না? 10 to the power 6, জি ভাইয়া 933.75 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কি লিখছে যে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 931.5। সো তাহলে এটা মোর অর লেস আমাদের 931.5 তারা ইউজ করে। এগুলো আমরা ক্যালকুলেশন গুলাতে দেখব। এর জন্য তোমাদেরকে বলছিলাম এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি, এই যে আগের এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি এন্ড এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি করে ফেলতে, তাহলে যেন আমরা এগুলো সলভ করলে আরো আইডিয়া গুলা ক্লিয়ার হয়। এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলা, আচ্ছা এটা তো লার্জ হ্যাড্রন কলাইডার, এটা পরে করাবো। এই চেক পয়েন্ট কোশ্চেনের এইটা লাস্ট দিন আমরা একটা কোশ্চেন এক্সপ্লেইন করছিলাম, বাকিগুলো তোমাদের সলভ করা লাগবে, ওগুলো আমরা সলিউশন করাবো যখন তখন বলবো। আচ্ছা তো তাহলে এইখানের মধ্যে ফার্স্ট অফ অল এতটুকু কাজ গেল। এখন আমাদের পার্টিকেল ফিজিক্সের লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল গুলা কারা এন্ড তাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে ক্লাস, যে কোয়ার্ক, লেপটন কোনটা কি, দেন প্রোটন আর নিউট্রন,
এটা আমরা দেখবো যে এখন প্রোটন আর নিউট্রন অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল পার্টিকেল না। ফান্ডামেন্টাল বলতে আসলে কি বোঝায় রায়হান? ফান্ডামেন্টাল মানে কি? যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা হয়, লাইক যেটা হলো বিল্ডিং ব্লক। ভেরি গুড, যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। তো তার মানে তুমি যেটা হলো সবচেয়ে ছোট একটা পার্টিকেল, যে তার থেকে ছোট কিছু হয় না, যে সে অন্য কিছু দিয়ে বানানো না, ইট ইজ এক্সিস্টিং বাই ইটসেলফ। ও অন্য কম্বিনেশনে অন্যদের সাথে মিললে পরে তখন কি হয়, বড় কোনো পার্টিকেল সে ক্রিয়েট করে। তো এখন এখানের মধ্যে আমাদের ফার্স্ট এর কাজটা কি, যে স্ট্যান্ডার্ড মডেলের ব্যাপারটা বুঝতে হবে। এগুলোর জন্য কিন্তু পার্টিকেল ফিজিক্সের একদম শুরুতে অন্য চ্যানেলের অনেকগুলা ভিডিও তোমাদেরকে দিছিলাম, যেগুলো দেখে রাখার জন্য, তাহলে যেন আমাদের স্ট্যান্ডার্ড মডেলের এইসব জিনিসগুলো ডিসকাস করতে আমাদের তাড়াতাড়ি করা যায়। ওকে, যে ডিফাইন লেপটনস এন্ড কোয়ার্কস ইন দ্য স্ট্যান্ডার্ড মডেল, যেটা হলো আমাদের সিমেট্রি অফ দ্য ইউনিভার্স ইউজ করে তারা বানাইছে, যে সবকিছু এরকম আমাদের কি থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, তো এটা একটা ব্যাপার। দেন ডেসক্রাইব হাউ দ্য সিমেট্রি অফ দ্য স্ট্যান্ডার্ড মডেল প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ টপ কোয়ার্ক। এই যে সিমেট্রির ব্যাপারটা কি, যেটা বলছে যে সবকিছু এরকম আমাদের কি থাকবে, পেয়ারে পেয়ারে থাকবে। যে ফার্স্টে এরকম এই যে জেনারেশন অফ কোয়ার্ক নামে কয়টা জিনিস আছে, ওগুলো আমরা দেখবো। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এসব জিনিস। দেন এক্সপ্লেন that every particle has an anti particle। ওই যে বললাম প্রত্যেকটা জিনিসেরই করেসপন্ডিং একটা অ্যান্টি ম্যাটার থাকবে আর অ্যান্টি পার্টিকেল থাকবে, যেটাই বলো। and deduce the properties of particles and their anti particles। তো এইসব জিনিস আমরা দেখবো, দেখি কি বলতেছে। তো ফার্স্ট স্ট্যান্ডার্ড মডেলের কথা কি বলে দেখি। the standard model, after a century in which scientists rapidly discovered many subatomic particles, they have now established a theory for how this come together to construct the things we see around us। যে ইলেকট্রন তো ডিসকভারি হয়েছে কি বলে 19th সেঞ্চুরির একদম লাস্টের দিকে। তো এরপরে যায় ইলেকট্রনের ডিসকভারের পর থেকে যে থমসন যে ইলেকট্রন ডিসকভার করছে, এরপর থেকে যে রাদারফোর্ডস গোলফয়েল এক্সপেরিমেন্ট বলো, দেন জেমস চ্যাডউইকের যে নিউট্রন এক্সিস্টেন্সের বের করার যে এক্সপেরিমেন্ট হয়েছে, এইসব সবগুলা জিনিস অনেক তাড়াতাড়ি, যে 100 ইয়ার্স এর মধ্যেই কি হয়ে গেছে, মোরলেস বাকি সব সাবঅ্যাটমিক পার্টিকেলের থেকেও ছোট পার্টিকেল এইসব জিনিসও বের করছে। যে প্রোটন আর নিউট্রন যে আমরা বলি, প্রোটন আর নিউট্রনও কিন্তু অ্যাকচুয়ালি আরো ছোট জিনিস দিয়ে বানানো। প্রোটনস এন্ড নিউট্রনস আর মেড আপ অফ সামথিং কল্ড কোয়ার্কস। তো এখানের মধ্যে প্রোটন আর নিউট্রনের ভিতরে এরকম আরো ছোট পার্টিকেল আছে, তাদের কম্বিনেশন দিয়ে এরকম তারা বানানো হয়। কিভাবে হয় ওই ব্যাপারগুলো আমরা পড়বো এখন। কি বলতেছে, this theory is known as the standard model। The idea of the atom as indivisible was swept away by Rutherford and Thomson। যে ওই যে ডাল্টন যে বলছিল না যে অ্যাটমস আর ইনডিভিজিবল, যে অ্যাটমকে আর ফার্দার ডিভাইড করা যায় না, কিন্তু পরে থমসন কি দেখাইছে, থমসন দেখাইছে যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে। তো তাহলে কি অ্যাটম হলো আরো ছোট কিছু দিয়ে বানানো, যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে। এরপরে আবার রাদারফোর্ড কি দেখাইলো, যে অ্যাটমের মধ্যে ওখানে আমাদের নিউক্লিয়াসও আছে। দেন চ্যাডউইক আবার দেখাইলো যে নিউক্লিয়াসের মধ্যে শুধু পজিটিভ চার্জই না, মানে শুধু প্রোটনই না, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউট্রনও আছে। তো তাহলে ওইসব ব্যাপারগুলো তো অলরেডি তখনই আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। যে এন্ড দ্য আইডিয়া অফ প্রোটন এন্ড নিউট্রন বিং ফান্ডামেন্টাল, এই যে এটা আগে আমরা ভাবতাম কি প্রোটন আর নিউট্রন হলো ফান্ডামেন্টাল পার্টিকেল, যে প্রোটন আর নিউট্রন কোনো ছোট কিছু দিয়ে বানানো না, তারাই হলো সবচেয়ে ছোট। কিন্তু পরে দেখা গেছে কি হ্যাজ অলসো বিন ওভারটার্ন, যে এই আইডিয়াটাকেও কি করা হয়েছে, পরে রিমুভ করে দেওয়া হয়েছে আর ডিসকার্ড করে দেওয়া হয়েছে। কেন? বিকজ উই হ্যাভ প্রোভড ইনসাইড দিস টু নিউক্লিয়ন্স, যে আমরা অনেক হাই এনার্জি পার্টিকেল দিয়ে কি করছি, প্রোটনের ভিতর দিয়ে নিউট্রনের ভিতর দিয়ে এরকম হাই এনার্জি পার্টিকেল পাস করাইছি। দেন দেখলাম যে ওই হাই এনার্জি পার্টিকেল গুলো ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখায়। দেন ওই ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারছি যে কি প্রোটনের ভিতরে এরকম ছোট ছোট আরো 3টা জিনিস আছে যেগুলা দিয়ে প্রোটন বানানো। দেন ওই ছোট ওই 3টা জিনিসকে ওরকম নাম দেওয়া হয়েছে হলো কোয়ার্ক। তো ওগুলো কিভাবে কি হয়েছে ওইসব জিনিসগুলো বলবে। কি বলতেছে,
এই যে এই দুইটা নিউক্লিয়ন, নিউক্লিয়ন কাদেরকে বলি? যারা নিউক্লিয়াসে থাকে তাদেরকে নিউক্লিয়ন বলি, যে প্রোটন একটা নিউক্লিয়ন, নিউট্রন একটা নিউক্লিয়ন, এরকম আর কি। তো তাহলে তাদেরকে এমন কি করা হয়েছে, অন্য হাই এনার্জি পার্টিকেল দিয়ে তাদেরকে বোমবার্ড করা হয়েছে। তো ওই হাই এনার্জি পার্টিকেল গুলা যখন প্রোটন আর নিউট্রনের ভিতর দিয়ে পাস করছে তখন তারা ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করছে। তো ওই ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারছি যে প্রোটন আর নিউট্রন আসলে ফান্ডামেন্টাল না, তাদের ভিতরেও কি আছে, আরো ছোট পার্টিকেল আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, and probing করে কি ডিসকভার করলাম, and discovered that each is constructed from smaller particles known as quarks, যে প্রোটন আর নিউট্রন আরো ছোট জিনিস দিয়ে বানানো, যাদেরকে আমরা কি বলি, কোয়ার্ক বলি। ইলেকট্রনকে এখনো ফান্ডামেন্টাল পার্টিকেল ধরা হয়, বিকজ ইলেকট্রনের ভিতর দিয়ে কোনো কিছু এরকম এখনো পাস করানো যায় নাই, বা সে ওরকম কোন ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করে নাই, যেখানের মধ্যে the electron is still considered fundamental, যে ইলেকট্রনকে এখনো ফান্ডামেন্টাল পার্টিকেল কনসিডার করা হয়। However, it has two partners, similar types of particles, each has a neutrino associated with it, forming a group of 6 fundamental particles known as leptons, যে ইলেকট্রন হলো একটা ফান্ডামেন্টাল পার্টিকেলের গ্রুপের আন্ডারে পড়ে। ফান্ডামেন্টাল পার্টিকেলের গ্রুপ এখানের মধ্যে আমাদের কয়টা জিনিস আছে, কোয়ার্ক আছে, লেপটন আছে। এই টেবিলটা আমরা ওই যে ইসার যে খাতাটা দিছিলাম না, ওই ইসার খাতার ওই পিডিএফটার মধ্যে লিস্ট করা আছে সুন্দর মতো, ওখানে যাই আমরা দেখবো একটু পরে। ফার্স্টে আমরা স্ট্যান্ডার্ড মডেলটা স্টুডেন্ট বুক থেকে দেখে নিতেছি। তো কি বলতেছে, scientists like to see the universe as balanced or symmetrical, and we have now found that quarks are also a group of 6, although only the lightest two are found in protons and neutrons, যে কোয়ার্ক হলো আমাদের টোটাল 6টা, কিন্তু সবচেয়ে হালকা 2টা কোয়ার্ক দিয়ে কি বানানো, প্রোটন আর নিউট্রন বানানো। প্রোটন আর নিউট্রনের এই টেবিলটা এইভাবে না দেখে আমরা যে পিডিএফ এর মধ্যে যেরকম লেখা আছে অমনে করে দেখলে পরে বেটার। তো ওইসব আমরা দেখবো একটা একটা করে। তো কি বলতেছে এখানে, the heavier quarks are found in rarer particle, যে অনেক রেয়ার কোন একটা পার্টিকেলের মধ্যে কি পাবো আমরা, এরকম অন্য হেভি কোয়ার্ক গুলা পাবো। The two groups are different because quarks can undergo interactions via strong nuclear force. স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা আসলে আমাদের এক্সামে আসবে না, সো এটা আমাদের এত বেশি ডিটেইলে পড়ার মতো স্কোপ নাই, ঠিক আছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা কি হয়, এখানে গ্লুয়ন নামের একটা পার্টিকেল থাকে, এক্সচেঞ্জ পার্টিকেল। এই গ্লুয়ন নামের এক্সচেঞ্জ পার্টিকেলটা কি করে, এই স্ট্রং ফোর্সের ইন্টারঅ্যাকশনের কাজটা করে বা এনার্জি ট্রান্সফারের কাজটা করে। যেরকম আমরা একটা এক্সচেঞ্জ পার্টিকেলের নাম কিন্তু জানি, রায়হান, ফোটন চিনি না আমরা, ফোটন। জি ভাইয়া। ফোটন হলো একটা এক্সচেঞ্জ পার্টিকেল, কিন্তু সে কোন ফোর্সের এক্সচেঞ্জ পার্টিকেল হিসেবে কাজ করে, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সচেঞ্জ পার্টিকেল ফর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে। ফোটন হলো একটা এক্সচেঞ্জ পার্টিকেল বা এনার্জি ক্যারিয়ার, যে নাকি কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গুলার বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির এক্সচেঞ্জ পার্টিকেল হিসেবে কাজ করে। আর গ্লুয়ন কি করে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এক্সচেঞ্জ পার্টিকেল হিসেবে কাজ করে। ওগুলা জিনিস আমাদের প্রত্যেকটাই আছে পার্টিকেল জু এর মধ্যে, অল্প অল্প জাস্ট কয়টা নেম ড্রপ করা হয়েছে যে এইগুলা জিনিস এক্সিস্ট করে। এগুলা নিয়ে বলতে গেলে কোনো রকমের কোয়েশ্চেন আসে না, জাস্ট এগুলা নেম ড্রপ করা আছে জাস্ট তোমাদের ইন্টারেস্ট গ্রো করার জন্য। তো এখন এখানে কি বলতেছে, লেপটন ডু নট এক্সপেরিয়েন্স স্ট্রং ফোর্স। এগুলা কতগুলো এরকম বলে ফ্লেভারস অফ কোয়ার্ক অর কালারস অফ কোয়ার্ক, এইসব অনেক হাই লেভেলের জিনিস, এগুলো তোমাদের নাই। কি বলতেছে এখানে, ইট ইজ দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্যাট বাইন্ডস দ্য নিউক্লিয়নস টুগেদার ইন দ্য নিউক্লিয়াস। ওই যে আমরা বলছিলাম না যে বাইন্ডিং ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর বাইন্ডিং ফোর্স, এই বাইন্ডিং ফোর্সটা আসে কোথা থেকে, এই নিউক্লিয়ার ফোর্সের এখানে থেকে। বলতেছে কি, ইন ইচ গ্রুপ অফ 6 দেয়ার আর 3 পেয়ার্স উইথ আ সিমিলার অর্ডার অফ ম্যাগনিটিউড অফ মাস, এন্ড দিস আর নোন অ্যাজ দ্য 3 জেনারেশনস অফ ম্যাটার। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। কি হইতেছে এটা আমরা একটু ফার্স্টে ওই লেকচার পিডিএফ ওখানে থেকে দেখে আসি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল পার্টিকেলের ইন্টারঅ্যাকশন যে হবে, এই ইন্টারঅ্যাকশনের মধ্যে কি থাকতে হবে,
mass energy must remain conserved. শুধু mass না, শুধু energy না, mass and energy, যে mass energy, যে mass energy তে যাইতে পারে, energy mass এ আসতে পারে, but overall total mass and total energy before a reaction must be equal to total mass and total energy after a reaction. So এরকম একটা ব্যাপার আমাদের মাথায় রাখা লাগবে। দেন মোমেন্টাম কনজারভেশন, এই জিনিসটাই যে একদম বাচ্চা কাল থেকে পড়ে আসতেছে, এইটাই হলো আলটিমেট একটা কনজারভেশন ল, যে এটা সারা জীবন কনজার্ভ থাকতেই হবে, যে টোটাল মোমেন্টাম বিফোর অ্যান ইন্টারঅ্যাকশন মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার অ্যান ইন্টারঅ্যাকশন। দেন চার্জ, এই জিনিসটাও টোটাল চার্জ বিফোর মাস্ট বি ইকুয়াল টু টোটাল চার্জ আফটার। এই কনজারভেশন ল গুলা, বাকিগুলা এগুলা জিনিস আমরা লেপটন, ব্যারিয়ন অর কোয়ার্ক এইসব ব্যাপারগুলা দেখে আসলে পরে তখন এই ব্যাপারগুলা নিয়ে কথা বলবো, এই চারটা নিয়ে। আচ্ছা, এখন অ্যান্টিম্যাটারের কথাটা কি? অ্যান্টিম্যাটার জিনিসটা কি? প্রত্যেকটা ম্যাটারের কি থাকবে? এভরি ম্যাটার হ্যাজ আ করেসপন্ডিং অ্যান্টিম্যাটার। প্রপার্টিটা কি? অ্যান্টিম্যাটার হ্যাভ দ্য সেম ম্যাস অ্যাজ দ্য অরিজিনাল পার্টিকেল। তো তাহলে ইলেকট্রনের ম্যাস কত? 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে অ্যান্টি ইলেকট্রনের ম্যাসও কত হবে? সেম ম্যাস, 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলেকট্রনের চার্জ হলো মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। পজিট্রনের ম্যাস কত হবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ, কি বলে, সরি ম্যাস বলতেছে ভুলে, চার্জ হবে এখানে। ইলেকট্রনের চার্জ হলো মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। পজিট্রনের চার্জ কত হবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ, জাস্ট সাইনটা হবে অপোজিট, কি হবে? প্লাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। দেন এই স্পিনের ব্যাপারটা, যে ইলেকট্রন যে ডিরেকশনে স্পিন করবে, পজিট্রনের স্পিনিং ডিরেকশন কি হবে? উল্টা। ওর স্পিন নাম্বার বলতে একটা জিনিস হয়, এই কোয়ান্টাম নাম্বার গুলা তোমরা সারপ্রাইজিংলি কেমিস্ট্রিতে পড়ো নাই, আর তোমাদের অ্যাকচুয়ালি ওগুলা কোয়ান্টাম নাম্বার গুলা ফুল এরকম ডিটেইলে এক্সপ্লেইন করা হয় নাই, যার জন্য তোমরা জানো না। এটা আমি বলছিলাম না যে আমাদের অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার আছে টোটাল 4টা: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এইসব কতগুলা কোয়ান্টাম নাম্বার, এই যে তোমরা এসপিডিএফ পড়ো না, যে এন হলো 1 2 3 4 এরকম, দেন এখানের এগুলা মাইনাস থেকে 0 হয়ে দেন পজিটিভ এরকম থাকে। তো এইগুলার উপর ডিপেন্ড করে যে এস শেল হবে, পি শেল হবে নাকি ডি শেল হবে, কোনটা হবে এইটা। দেন স্পিনিং ডিরেকশনটা কোন দিকে, দেন ম্যাগনেটিক মোমেন্ট, এটা হলো আরেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এইগুলা জিনিস তোমাদের এখন পড়ো নাই, সো তাহলে এটা আলাদা করে আমাদের জানার দরকার নাই, বাট স্টিল এটা বলতে কোন একটা জিনিস এক্সিস্ট করে আর কি। এখন এই ব্যারিয়ন নাম্বার, লেপটন নাম্বার বা স্ট্রেঞ্জনেস, এগুলোর ব্যাপার যেটা বললাম, যে টেবিলটা দেখে দেন আমরা বলবো। ইলেকট্রন ভোল্টের ব্যাপার একটু আগে ডিসকাস করছি অলরেডি, এটা দরকার নাই এখন। এই যে এখন দিস ইজ দ্য মেইন ডিসকাশন, ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে যাদেরকে দিয়ে বাকি সবকিছু বানানো। ফান্ডামেন্টাল পার্টিকেল 3টা ক্লাসে ডিভাইড করা যায়। একটা হলো কোয়ার্কের গ্রুপ, একটা হলো লেপটনের গ্রুপ, আর একটা হলো এক্সচেঞ্জ পার্টিকেল। কি কি? কোয়ার্ক, লেপটন এন্ড এক্সচেঞ্জ পার্টিকেল। এখন কোয়ার্ক, লেপটন আর এক্সচেঞ্জ পার্টিকেলের এই গ্রুপগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে স্টাডি করব, এন্ড দেখবো যে তাদের গ্রুপিং গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে করা হয়েছে। ওকে, সো এখন কোয়ার্ক আমরা কাদেরকে বলতেছি? কোয়ার্ক হলো ফান্ডামেন্টাল পার্টিকেল, যে তারা হলো সবচেয়ে ছোট, তারা কোনো কিছু দিয়ে বানানো না, তাদেরকে দিয়ে বাকি সবকিছু বানানো হয়েছে। টোটাল আমাদের কয়টা কোয়ার্ক আছে? দেয়ার আর 6 কোয়ার্কস, এন্ড প্রত্যেকটা কোয়ার্কের করেসপন্ডিং কি থাকবে? প্রত্যেকটা কোয়ার্কের করেসপন্ডিং একটা অ্যান্টি কোয়ার্ক থাকবে। কোয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যেই ডিফারেন্স বাকি সবগুলা পার্টিকেলের থেকে, কোয়ার্ক কি করতে পারে? কোয়ার্কস ক্যান এক্সপেরিয়েন্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একটু আগে আমরা দেখে আসছি যে বইয়ের মধ্যে পড়তে সময় কোয়ার্কের কি আছে? দে হ্যাভ the ability to experience or exert strong nuclear force. স্পিন নাম্বার এটা আমাদের দরকার নাই,
দে হ্যাভ আ স্পিন অফ +½ এটা আমাদের দরকার নাই এমনিতে। এখন এই ব্যারিয়ন ওয়ার্ডটা আমাদের বারবার আসতেছে। আচ্ছা, আমরা একটা টার্ম এখানের মধ্যে পড়ে আসছিলাম, আর একটা মেশিন আমরা স্কিপ করে আসছি। কি জিনিস? এই টপিকটা, লার্জ হ্যাড্রন কোলাইডার। এখন হ্যাড্রন, লার্জ মানে তো বড়, কোলাইডার মানে কোন একটা পার্টিকেল এনে তারা কি করবে, কোলাইড করবে একটার সাথে আরেকটাকে। কোন পার্টিকেলদেরকে এনে কোলাইড করবে? হ্যাড্রনদেরকে এনে কোলাইড করবে। এখন হ্যাড্রন মানে কি? হ্যাড্রন হলো, hadrons are substances or matter made out of quarks. যে কোনো কিছু যেটা কোয়ার্ক দিয়ে বানানো, কোয়ার্ক তো কোনো কিছু দিয়ে বানানো না, কোয়ার্কেরই ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে অন্য ডিফারেন্ট টাইপ অফ পার্টিকেল হয়, তাই না ফারহান? যে কোয়ার্ক হলো একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, কোয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনে মিলে নতুন নতুন পার্টিকেল সে ক্রিয়েট করবে বা ম্যাটার ক্রিয়েট করবে। তো যে কোনো কিছু, কোয়ার্কের চেয়েও কি স্মল কিছু আছে পার্টিকেল? না, কোয়ার্ক থাকতেও তো পারে, এখন পর্যন্ত হইতেও পারে, ওইটা আমাদের টেকনোলজি এখন পর্যন্ত বের করতে পারে নাই, বাট হইতেও পারে, ওইটা এখন আমরা শিওরলি বলতে পারবো না। বাট এখন পর্যন্ত এটা একসেপ্টেড কি, যে কোয়ার্ক হলো ফান্ডামেন্টাল। সবচেয়ে, হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের টেকনোলজি এতটুকু পর্যন্ত বের করতে পারছে যে কোয়ার্কের চেয়ে ছোট কিছু নাই। যদি টেকনোলজি পরে আরো অ্যাডভান্স হয় তখন দেখা যেতে পারে কোয়ার্কও আরো ছোট কিছু দিয়ে বানানো হইতে পারে। তো এইসব আমাদের আসবে, যত আমরা বড় হব আর যত আমাদের টেকনোলজি অ্যাডভান্স হবে তত আমাদের আগের আইডিয়া গুলা ডিসকার্ড করে নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে পারতে হবে। আচ্ছা, এই মিটিং এ টাইমার 1 মিনিটে কম আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ভাই এটা কি নতুন মিটিংটা? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো তাহলে যেই ব্যাপারটা আমরা বলতেছিলাম এখানের মধ্যে, যে হ্যাড্রন কাদেরকে বলবো? হ্যাড্রনস আর এনিথিং দ্যাট আর মেড আপ অফ কোয়ার্ক। যে কোনো কিছু যেটা কোয়ার্ক দিয়ে বানানো তাকে আমরা কি বলবো? হ্যাড্রন বলবো। ওকে, এখন হ্যাড্রনকে আমরা দুইটা ক্লাসে ডিভাইড করতে পারি। হ্যাঁ, হ্যাড্রনকে আমরা দুইটা ক্লাসে ডিভাইড করতে পারি। One class of hadron is called baryon and one class of hadron is called meson. হ্যাঁ, একটা হ্যাড্রনের ক্লাসকে আমরা ব্যারিয়ন বলি আর একটা হ্যাড্রনের ক্লাসকে আমরা কি বলি? মেজন বলি। এখন ব্যারিয়ন কারা, মেজন কারা? কোয়ার্ক দিয়ে সবাই বানানো, তো তাহলে তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ডিভাইড করার রিজনটা কি? মেজনের কি হবে? দে আর অ্যান্টিম্যাটার দিয়ে বানানো। Yes, they are made up of one quark and one antiquark. আর ব্যারিয়ন কি? They are made up of three quarks, sorry, three quarks or three antiquarks. তো তাহলে ব্যারিয়ন কয়টা কোয়ার্ক দিয়ে বানানো? ব্যারিয়নের মধ্যে 3টা কোয়ার্ক থাকবে আর মেজনের মধ্যে কয়টা কোয়ার্ক থাকবে? 2টা, একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক।
আর ব্যারিয়নের মধ্যে 3টা কোয়ার্ক বা 3টা অ্যান্টি কোয়ার্ক এরকম। এখন ব্যারিয়নের একটা নাম্বার আছে যেটাকে আমরা বলি ব্যারিয়ন নাম্বার। ব্যারিয়ন হ্যাজ আ নাম্বার কল্ড ব্যারিয়ন নাম্বার। ব্যারিয়ন নাম্বার ব্যাপারটা কি এটা আমরা দেখব যে তোমাদের কেমিস্ট্রিতে এনট্রপি পড়ছো না রায়হান? জি ভাই। না ভাই এখনো পড়ি নাই। আচ্ছা, এনট্রপি এখনো পড়ো নাই, অনেকজন পড়ছো। সো এখানে এনট্রপি পড়ছো, দেন গিভস ফ্রি এনার্জি, এই টার্মটা পড়ছো না? গিভস ফ্রি এনার্জি এই টার্মটা। তো এই এনট্রপি, এনথালপি এন্ড গিভস ফ্রি এনার্জি এইসব জিনিসগুলা দিয়ে একটা ক্যালকুলেশন করা হয়, বুঝছো? কেমিস্ট্রিতে এরকম একটা ক্যালকুলেশন করা হয়। কি ক্যালকুলেশন? যে তুমি কোন দুইটা এলিমেন্টকে বা কোন দুইটা কম্পাউন্ডকে এরকম রিঅ্যাক্ট করাবা, তুমি এরপর দেখবা যে এই রিঅ্যাকশনটাকে অ্যাকচুয়ালি ফিজিবল নাকি না। ফিজিবল মানে কি? যে আমাদের লজিক্যালি এখানের মধ্যে পসিবল হবে নাকি না। ওকে, যে আমাদের যত কিছু এরকম রুল গুলা আছে বা এখানে আমাদের যতগুলা ল আছে সবগুলা ল ফুলফিল করে বা সবগুলা জিনিস কনজার্ভ রেখে এই রিঅ্যাকশনটাকে অ্যাকচুয়ালি হইতে পারবে নাকি না, ওইটাকে আমরা বলি এরকম ফিজিবিলিটি টেস্ট বলা হয়। ফিজিবিলিটি টেস্ট মানে কি? ফিজিবিলিটি টেস্ট মানে হলো যে কোন একটা কিছু আসলেই পসিবল হবে নাকি না। যে কোন একটা রিঅ্যাকশন জাস্ট উড়াধুরা একটা রিঅ্যাকশন লিখে দিলেই হবে না, আমাদের কি করতে হবে? দ্য রিঅ্যাকশন মাস্ট বি ফিজিবল। যে এটা যদি ফিজিক্যালি ফিজিবল না হয় তো তাইলে পরে ওই রিঅ্যাকশনটা কখনো আমরা কি করতে পারবো না, দেখাইতে পারবো না, বিকজ এটা আমাদের লজিক্যালি পসিবল না। ঠিক আছে? তো তাহলে এই ব্যারিয়ন নাম্বার দেন মেজনের নাম্বার হয় না, ব্যারিয়ন নাম্বার দেন লেপটন নাম্বার, এইসব কতগুলা জিনিস কেন ইউজ করা হয়? এইসব কতগুলা জিনিস ইউজ করা হয় যে পার্টিকেল ইন্টারঅ্যাকশনের আমাদের কয়টা ইকুয়েশন দেখবো, পার্টিকেল ইন্টারঅ্যাকশনের কয়টা ইকুয়েশন থাকে, দেন ওখানে থেকে আমরা তখন ডিসাইড করি যে কোন একটা পার্টিকেল ইন্টারঅ্যাকশন কি আসলেই পসিবল নাকি না। তো ওইসব জিনিসগুলোর জন্য আমাদের এই যে ব্যারিয়ন নাম্বার, এইসব নাম্বার, এগুলা জিনিস আছে। বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা লাগবে যে ব্যারিয়ন নাম্বার, লেপটন নাম্বার, এইসব জিনিসগুলোর কাজ কি, এগুলো আমরা দেখবো প্রত্যেকটা। আচ্ছা, মেজন has a baryon number of 0. তো এখন হেড্রন কাদেরকে বলবো তাহলে ফারহান? এনিথিং দ্যাট ইজ মেড আপ অফ কোয়ার্ক ইজ আ হেড্রন। এখন একটা হেড্রন একটা ব্যারিয়নও হইতে পারে, একটা মেজনও হইতে পারে। ঠিক আছে? একটা ব্যারিয়ন কি হইতে পারে, একটা হেড্রন একটা ব্যারিয়নও হইতে পারে, একটা মেজনও হইতে পারে। আমরা যে প্রোটন, আমাদের ব্যারিয়নের সবচেয়ে বড় দুইটা এক্সাম্পল প্রোটন, নিউট্রন। এরা কি? প্রোটনের মধ্যে তাহলে 3টা কোয়ার্ক থাকে? ইয়েস, প্রোটন আর নিউট্রন হলো ব্যারিয়ন। ঠিক আছে? আর ওদের এক্সাম্পল এখানের মধ্যে হলো আমাদের ইলেকট্রন। এখানের মধ্যে আমাদের কতগুলো এরকম পার্টিকেল পাওয়া যায় যে পাই, ঠিক আছে, পাইয়ন বলে, কেয়ন বলে, এরকম কতগুলি পার্টিকেল পাওয়া যায় যে পাইয়ন, কেয়ন, এরকম কতগুলি পার্টিকেল যারা অ্যাকচুয়ালি মেজন, যে তারা একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। ওগুলো আমরা লিস্টে যখন যাব তখন দেখতে পাবো। জাস্ট এই হেড্রন ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমরা এই নোটপ্যাডের মধ্যে আসছি যে হেড্রন কাদেরকে বলবো? এনিথিং দ্যাট ইজ মেড আপ অফ কোয়ার্ক ইজ কল্ড আ হেড্রন। এখন হেড্রন একটা ব্যারিয়নও হইতে পারে, একটা মেজনও হইতে পারে। তো এখন একটা ব্যারিয়ন আর মেজনের মধ্যে ডিফারেন্স কি? ব্যারিয়ন হলো এমন একটা হেড্রন যে নাকি 3টা কোয়ার্ক দিয়ে বানানো বা 3টা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। আর মেজন কি? মেজন হলো 2টা কোয়ার্ক দিয়ে বানানো, যে একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক থাকবে। ব্যারিয়নের ব্যারিয়ন নাম্বার হবে হলো কত? ব্যারিয়নের ব্যারিয়ন নাম্বার হবে হলো 1,
or -1 ওরকম, আর মেসনের ব্যারিয়ন নাম্বার হবে 0। তো এইসব জিনিসগুলো আমরা প্রত্যেকটা ফার্স্টে পিডিএফ থেকে দেখে নেই, দেন আমরা ওগুলো আসবো কি বলতেছে। এই দুইটা জিনিস তোমাদের লাগবে না। এই যে এই জিনিসটা এখানের মধ্যে লেখা ছিল, এটা এখানে থেকে দেখাইলেও হইতো যে hadron কাদেরকে বলবো? Hadrons are subatomic particles which are composed of quarks, baryons and mesons are hadron। তো তাহলে hadron একটা ব্যারিয়ন হইতে পারে, একটা মেসন হইতে পারে। ব্যারিয়নের মধ্যে কয়টা কোয়ার্ক থাকবে? 3টা কোয়ার্ক। আর মেসনের মধ্যে একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক থাকবে। ওকে, তো এটা কি গেল? এটা হলো আমাদের কোয়ার্কের ফ্যামিলি। তো তাহলে কয়টা কোয়ার্ক আছে আমাদের? 6টা কোয়ার্ক। আর এই 6টা কোয়ার্কের করেসপন্ডিং অ্যান্টি কোয়ার্ক থাকে। কোয়ার্কের সবচেয়ে বড় একটা ফান্ডামেন্টাল প্রপার্টি কি? কোয়ার্ক স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। এখন আরেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের গ্রুপ হুইচ ইজ লেপটন, তারাও ফান্ডামেন্টাল। তারা হলো সবচেয়ে লাইটেস্ট গ্রুপ অফ পার্টিকেল, যে তাদের মাস হলো সবচেয়ে কম। ঠিক আছে, যে লেপটনদের মধ্যে আর ফান্ডামেন্টাল পার্টিকেলদের মধ্যে যারা আছে তাদের মধ্যে লেপটনদের মাস কি সবচেয়ে কম। তারা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে না। তারা কোন ফোর্স এক্সপেরিয়েন্স করে? উইক নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, জাস্ট এটা আমাদের দিয়ে দেওয়া আছে। এগুলা জিনিস যে স্পিন নাম্বার এইসব জিনিস তোমাদের এখন লাগবে না। এটা ক্রস মানে ভুল না, এটা কি এখন তোমাদের লাগবে না বেসিক্যালি। এগুলা আগের সিলেবাসে এই ব্যাপারগুলো আরো ডিটেইলে পড়ানো হতো। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই যে hadron কাদেরকে বলে এটা আবার নিচে লেখা আছে যে any subatomic particle made up of quark is called a hadron। এখন এই যে আমাদের মেইন গ্রুপ, কোয়ার্কের গ্রুপটা কি? সরি, কোয়ার্ক টোটাল আমাদের কয়টা? 6টা। আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে ইন্টারনেট আরেকটু প্রবলেম করতেছিল, যে একটা কল আসছিল, যে মোবাইল ডেটা দিয়ে অন করে রাখছি দেখে কল আসলে পরে তখন মোবাইল ডেটা অফ হয়ে যায়। তো এটার জন্য একটু প্রবলেম হয়েছিল। হোপফুলি এখন তোমরা কথা শুনতে পাইতেছো নাকি ফারহান? জি ভাই, পাচ্ছি। ওকে, তো তাহলে আমরা কোয়ার্কের এই লিস্টটা আমি এই নোটপ্যাডের মধ্যে আমি নিচে আলাদা করে লিখি, যে এখানের মধ্যে কাজটা কি। কোয়ার্কের এই লিস্ট যদি আমি লিখি এখানের মধ্যে আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, চার্ম, স্ট্রেঞ্জ, টপ এন্ড বটম, এই হলো আমাদের টোটাল 6টা কোয়ার্ক। এটা হলো জেনারেশন 1, এটা হলো সেকেন্ড জেনারেশন, এটা হলো থার্ড জেনারেশন কোয়ার্ক। এখানের মধ্যে কাজটা কি, যে কোয়ার্কদের এরকম জেনারেশন বাই জেনারেশন এখানে টোটাল কয়টা কোয়ার্ক আমরা পাইছি? 6টা কোয়ার্ক। যে ফার্স্ট জেনারেশনের কোয়ার্ক গুলাকে ডিসকভার করা হয়েছে, যে প্রোটন আর নিউট্রন অ্যাকচুয়ালি আপ আর ডাউন কোয়ার্ক দিয়ে বানানো। যে প্রোটনের স্ট্রাকচার কেমন? প্রোটন আসলে 2টা আপ
কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে বানানো। আর নিউট্রন হলো একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক দিয়ে বানানো। এটা তারা ওই যে প্রোবিং করে, প্রোটন আর নিউট্রনের ভিতরে প্রোবিং করে তারা বের করছে যে এখানের মধ্যে কাজটা কি। চার্জ যদি আমরা দেখি, আপ চার্ম আর টপ এদের চার্জ হলো +2/3, আর ডাউন স্ট্রেঞ্জ আর বটম তাদের চার্জ হলো -1/3। ঠিক আছে, আপ চার্ম আর টপ ওদের চার্জ কত, +2/3, আর ডাউন স্ট্রেঞ্জ আর বটম তাদের চার্জ হলো -1/3। এই টেবিল আমাদের মুখস্থ একদমই করা লাগবে না, যখনই যে ইনফরমেশন লাগবে এটা তোমাদের কোশ্চেন পেপারে দিয়ে দিবে। বুঝতে পারছো? যে ইনফরমেশনে যখন কোশ্চেনের জন্য রিলেভেন্ট হবে আর যেটা কোশ্চেনের জন্য দরকার ওইটা তোমাদেরকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। সো ডোন্ট বদার ট্রাইং টু মেমোরাইজ দ্য টেবল। মেমোরাইজ থাকলে ভালো, আর অ্যাকচুয়ালি আমরা এরকম প্র্যাকটিস যখন করব কোশ্চেন সলভ করতে সময় তখন অনেক কিছু মুখস্থ হয়ে যাবে, বাট স্টিল মুখস্থ করে না শিখে জাস্ট তাদের প্রপার্টি গুলা বা তাদের অ্যাকচুয়ালি যেই বিহেভিয়ার গুলা ওইসব জিনিস নিয়ে চিন্তা করলে পরে বেটার। ওকে, সো তাহলে একটা ব্যাপার ওখানের মধ্যে তারা বলতেছিল যে আমরা তো ফার্স্ট জেনারেশনের কোয়ার্ক দুটা পাইছি, সেকেন্ড জেনারেশনের দুইটাও পাইছি, এরপরে আমরা একটা কোয়ার্ক পাইছি, বটম পাইছি, টপ তখনও আমাদের ডিসকভার করা হয় নাই। দেন তারা বলতেছে সবকিছু যে যখন এরকম কি আসছে, পেয়ারে পেয়ারে আসছে, সো তাহলে বটমেরও কি থাকবে, একটা পেয়ার ওই কোয়ার্ক প্রেজেন্ট আছে। আমরা বের করতে পারতেছি না কিন্তু তাও প্রেজেন্ট আছে, ওইটা তারা এক্সপেক্ট করছিল বা স্পেকুলেট করছিল। দেন এই স্পেকুলেশনটা অ্যাকচুয়ালি ট্রু, পরে দেখা গেছে যে কি টপ কোয়ার্ককে তারা ডিসকভার করতে পারছে। ওইটা আমরা এখন দেখবো যে তারা স্টুডেন্ট বুকের মধ্যে কি এক্সপ্লেনেশন বলতেছে। আচ্ছা, only the first three quarks, প্রথম তিনটা কোয়ার্ক কি আপ, ডাউন আর স্ট্রেঞ্জ, were known from the middle part of the 20th century। তো তাহলে 1950 এর মধ্যে আমরা কি করে ফেলছি, প্রথম তিনটা কোয়ার্ক যে আপ, ডাউন আর স্ট্রেঞ্জ কোয়ার্ক ওদেরকে আমরা ভালো মতোই চিনি। and the charm quark was discovered in 1974। যে স্ট্রেঞ্জ কোয়ার্কের পেয়ারের যে কোয়ার্ক চার্ম ওইটাকে 1974 এ ডিসকভার করা হয়েছে। তো এরপর ওই যে যেটা সিমেট্রি অফ দ্য স্ট্যান্ডার্ড মডেলের কথা বলতেছিলাম, কি জিনিস, the symmetry of the standard model indicated to scientists that there were other particles that had never been observed which should exist, যে এক্সিস্ট করে কিন্তু আমরা তখনও তাদেরকে কি করতে পারি নাই, ডিসকভার করতে পারি নাই বা তাদেরকে ডিটেক্ট করতে পারি নাই। সো এখন the bottom and top quark তারা আমরা স্পেকুলেট করে রাখছিলাম যে তারা এক্সিস্ট করে কিন্তু আমরা এখনো তাদেরকে কি করতে পারি নাই, ডিসকভার করতে পারি নাই। তো এখন experiments were carried out to find these, and the accelerator experiments at Fermilab discovered the bottom in 1977 and top in 1995। সো তাহলে 1977 এ বটম কোয়ার্ক পাওয়ার পরে তখন তো আরো শিওর যে তার করেসপন্ডিং কি থাকবে, পেয়ারে থাকা আরেকটা কোয়ার্ক আছে, ওইটা পরে এত বছর পরে অলমোস্ট আফটার 20 ইয়ার্স কি করা হয়েছে, টপ কোয়ার্ককে ডিসকভার করা হয়েছে। তো এখন এখানে কি বলতেছে, কারেন্ট পার্টিকেল থিওরি। কারেন্ট বলতেছে কেন, বিকজ আমাদের এটা চেঞ্জ হইতেই পারে, টেকনোলজি যত অ্যাডভান্স হবে তত কি হবে, এটা সামনে আমাদের এরকম হইতে পারে কি যে আমরা যা এতক্ষণ চিন্তা করে আসছি তাদের থেকেও ছোট পার্টিকেল এক্সিস্ট করে। তো কি বলতেছে, কারেন্ট পার্টিকেল থিওরি বিলিভস দ্যাট all matter in the universe is constructed from combinations of some of these 12 particles and no others. Each of the 12 particles are listed in table A and B also has an antiparticle। তো টেবিল A তে কাদেরকে লিস্ট করা, ইলেকট্রন যে লেপটনের গ্রুপকে লিস্ট করা। ইলেকটনের গ্রুপের লিস্ট আমরা লিখি, ওটা নোটবুকে লিখে আসে, এরপর এখানে দেখবো। কোয়ার্কের লিস্ট আমরা লিখে আসছি, কোয়ার্কের লিস্টটা দেখো। আপ তার চার্জ হলো +2/3, চার্ম তার চার্জ হলো +2/3, টপ তার চার্জ হলো +2/3। সো তাহলে আপ, চার্ম আর টপ তাদের চার্জ কত,
প্লাস 2/3, আর ডাউন, স্ট্রেঞ্জ আর বটম তাদের চার্জ কত? তাদের চার্জ হলো -1/3। তো এখন জেনারেশন অফ কোয়ার্ক, আপ ডাউন মিলে হলো ফার্স্ট জেনারেশন, চার্ম আর স্ট্রেঞ্জ মিলে হলো সেকেন্ড জেনারেশন, টপ আর বটম মিলে হলো থার্ড জেনারেশন। যে কখন কাকে ডিসকভার করা হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে তাদেরকে এরকম জেনারেশন ওয়াইজ ভাগ করা হয়েছে আর কি। ঠিক আছে? The antiparticles have the same mass. এই যে অ্যান্টিপার্টিকেলের প্রপার্টি গুলা কিন্তু এই পিডিএফ থেকে অলরেডি আমরা দেখে আসছি। অ্যান্টিপার্টিকেলের প্রপার্টিটা কি? The antiparticles have the same mass but all their other properties are opposite to that of the normal matter. তো তাহলে ম্যাসটা শুধু সেম, ম্যাটার আর অ্যান্টিম্যাটারের ম্যাস সমান থাকবে কিন্তু বাকি প্রপার্টি গুলো আলাদা। মানে চার্জ থাকলে পরে চার্জটা হবে অপোজিট, কোন স্পিন থাকলে পরে স্পিনটা হবে অপোজিট, দেন কোন ব্যারিয়ন নাম্বার বা লেপটন নাম্বার যেটাই থাকুক ওইটাও হবে অপোজিট, এমন টাইপের। তো তাহলে টু রাইট দ্য সিম্বল ফর অ্যান অ্যান্টিপার্টিকেল আমরা কি করি? একটা বার ইউজ করি। ইট ইজ দ্য সেম অ্যাজ দ্য নর্মাল পার্টিকেল উইথ আ বার অ্যাবাভ দ্য সিম্বল। মনে করো আপ, তো তাহলে অ্যান্টি আপ এরকম, ডাউন তো তাহলে অ্যান্টি ডাউন, যে ডি এর উপর একটা বার, দেন চার্ম হলো শুধু সি, অ্যান্টি চার্ম সি এর উপরে বার, স্ট্রেঞ্জ এইটা অ্যান্টি স্ট্রেঞ্জ এস এর উপরে বার, টপ শুধু টি, অ্যান্টি টপ টি এর উপরে বার, বটম শুধু বি, অ্যান্টি বটম বি এর উপর একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করবে এরকম। তো তাহলে ফর এক্সাম্পল দ্য চার্জ অন অ্যান্টি ডাউন কোয়ার্ক, যে ডাউন অ্যান্টি ডাউন, অ্যান্টি ডাউন কোয়ার্কের চার্জ কত হবে? +1/3। যে ডাউনের চার্জ নরমালি কত? ডাউনের চার্জ হলো -1/3। সো তাহলে অ্যান্টি ডাউন কি হবে? অপোজিট চার্জ হবে, সেম অ্যামাউন্ট অফ চার্জ জাস্ট অপোজিট সাইন। এইভাবে বলতেছে। ঠিক আছে? এন্ড ইটস সিম্বল ইজ ডি বার, যে ডি এর উপরে এরকম একটা বার দেওয়া এরকম। In a few cases, the antiparticle notation treats it as a different particle in its own right and the bar may not be used. এটা কার জন্য? The positron, যে অ্যান্টি ইলেকট্রন, এইটারই শুধু একমাত্র আলাদা নাম আছে, যে ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেলেরই শুধু আলাদা একটা নাম দেওয়া, যাকে আমরা কি বলি? পজিট্রন বলি। যে ইলেকট্রন, অ্যান্টি ইলেকট্রন এইভাবেও লেখা যায়, অর ই প্লাস দিলেও আমরা কি বুঝি? পজিট্রন বুঝি। এটা আমরা দেখবো যে একটু পরে লেপটনের যে লিস্টটা লিখবো, লেপটনের লিস্ট লিখলে পরে তখন বুঝবা যে এখানে আমাদের লেপটন যদি আমরা লিস্টটা লিখি, লিস্টটা কেমন? এটা তো কোয়ার্কের লিস্ট আমরা লিখছি, লেপটনের সবচেয়ে সিম্পলিফাইড লিস্ট আমরা লিখি এখানের মধ্যে লেপটন, ইলেকট্রন, এরপরে হলো আমাদের টাও আর মুয়ন। ঠিক আছে? যে এখানের মধ্যে আমরা যদি প্রত্যেকটা এরকম ইলেকট্রন, মুয়ন আর টাও, এরা হলো লেপটন যাদের চার্জ হলো -1, আর ইলেকট্রনের পেয়ারে থাকা যে পার্টিকেলটা ওইটাকে আমরা কি বলি? ইলেকট্রন নিউট্রিনো। নামের মধ্যে নিউট্রিনো ওয়ার্ডটা অ্যাড করছে কেন? এটা বুঝাইতে যে তারা হলো একটা নিউট্রাল পার্টিকেল। যে ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, নিউট্রিনোর সিম্বলটা এটা সবাই একটু কেয়ারফুলি দেখো, এইভাবে করে আমাদের লিখতে হয় বেসিক্যালি, এই এরকম। এটা হলো ইলেকট্রন নিউট্রিনো। ঠিক আছে? যে ভি এর একটা সাইড দিব আর একটা সাইড একটু এরকম কার্ভ করে দিব, এমন টাইপের। ঠিক আছে? এরপরে মুয়ন, যেটা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটার পেয়ারিং যেই অর সেম জেনারেশনের যেই লেপটনটা থাকবে ওটাকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে। দেন টাও, এই যে আমরা ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটর পড়তে সময় এটা টাও দিয়ে কি রিপ্রেজেন্ট করতাম? টাইম কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করতাম, ওই সেম সিম্বলই আর কি। আর এটার নিউট্রিনোটা এরকম। এগুলোর নাম কি? নামগুলো আমরা পাশে লিখে রাখি, তো তাহলে পরে আমাদের বুঝতে ইজি হবে।
এটা হলো ইলেকট্রন, এটা হলো ইলেকট্রন নিউট্রিনো, সরি নিউট্রিনো লিখছি ভুলে, ইলেকট্রন নিউট্রিনো। এটা হলো মুয়ন, এটা হলো মুয়ন নিউট্রিনো। এটা হলো টাও, এটা হলো টাও নিউট্রিনো। আচ্ছা, তো এখন ওদের মধ্যেও সেম ওরকম জেনারেশনে ভাগ করা যায়। এটা হলো জেনারেশন 1, এটা হলো জেনারেশন 2, এন্ড এটা হলো জেনারেশন 3। এন্ড চার্জ নিয়ে যদি আমরা বলি, ইলেকট্রন 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 মুয়ন আর টাও তাদের চার্জ হলো -1। আর নিউট্রিনো নাম দেখে বোঝা যাইতেছে তাদের চার্জ কি হবে ফারহান? নিউট্রিনো যেসব পার্টিকেল তাদের কোনো চার্জ নিউট্রাল। থাকবে না, নিউট্রাল। সো তাহলে চার্জ কত হবে? 0। ওকে, জি ম্যাম। আচ্ছা। তো তাহলে এটা এগুলা কি? এগুলো হলো লেপটনের নরমাল ম্যাটারের যে গ্রুপ। তো তাহলে অ্যান্টি লেপটন গুলা কি হবে? অ্যান্টি লেপটন গুলা জাস্ট তাদের উপরে কি দিব? এরকম বার দিয়ে দিব, মুয়ন অ্যান্টি মুয়ন, টাও অ্যান্টি টাও, ইলেকট্রন নিউট্রিনো অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন নিউট্রিনো অ্যান্টি মুয়ন নিউট্রিনো, এরকম টাইপের আমরা লিস্ট করব। যে লিস্টটা যদি আমরা দেখি তো তাহলে পরে আমাদের কাছে ক্লিয়ার হবে। এই যে এইখানে একদম সুন্দর মতো লিস্ট করা আছে কি জিনিস? ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন মুয়ন নিউট্রিনো, টাও টাও নিউট্রিনো। তো তাহলে ইলেকট্রনের চার্জ -1, মুয়নের চার্জ -1, টাও এর চার্জ -1, আর নিউট্রিনো গুলার চার্জ কত? 0 0 0। এখন তারা তো নরমাল লেপটন, তাই না? তারা হলো নরমাল লেপটন। তো তাহলে তাদের লেপটন নাম্বার কত? তাদের লেপটন নাম্বার হলো 1। ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন মুয়ন নিউট্রিনো, টাও টাও নিউট্রিনো, তারা হলো নরমাল লেপটন। তো তাহলে তাদের লেপটন নাম্বার কত? 1। এন্ড তাদের করেসপন্ডিং অ্যান্টি লেপটন গুলো, যে অ্যান্টি পার্টিকেলের যে লিস্ট, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলটাকে পজিট্রনও বলা যায়, অ্যান্টি ইলেকট্রনও বলা যায়। তো ইলেকট্রনের চার্জ হলো -1। তো তাহলে তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলের চার্জ কত হবে? উল্টাটা নাকি? তো তাহলে ইলেকট্রনের চার্জ হলো -1, তো তাহলে পজিট্রনের চার্জ হবে +1। মুয়নের চার্জ হলো -1, তো তাহলে অ্যান্টি মুয়নের চার্জ হবে +1। টাও এর চার্জ হলো -1, তো তাহলে অ্যান্টি টাও এর চার্জ কত হবে? +1। আচ্ছা, এখন তাদের তো এই যে নিউট্রিনো গুলার তো কোনো কি নাই, নিউট্রিনো গুলার তো কোনো চার্জ নাই। তো তাহলে তাদের অ্যান্টি পার্টিকেল গুলারও কোনো চার্জ নাই। কিন্তু নরমাল যেসব লেপটন গুলা আছে তাদের লেপটন নাম্বার কত? 1। তো তাহলে অ্যান্টি লেপটন যেগুলা থাকবে তাদের লেপটন নাম্বার গুলা কি হবে? -1 হবে না? তো তাহলে এই যে সবগুলো অ্যান্টি লেপটনের লেপটন নাম্বার কত? সবগুলো অ্যান্টি লেপটনের লেপটন নাম্বার হলো -1। বুঝতে পারছো ফারহান? জি ম্যাম। আচ্ছা, তো এখন এখানে দেখো আরেকটা ব্যারিয়ন নাম্বার, যেটা আমরা বলতেছিলাম যে ব্যারিয়ন নাম্বারটা কি? ব্যারিয়ন নাম্বার কাদের থাকে? ব্যারিয়নদের থাকে। ব্যারিয়ন কারা? যারা নাকি 3টা কোয়ার্ক দিয়ে বানানো। ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো, মুয়ন মুয়ন নিউট্রিনো, টাও টাও নিউট্রিনো, এরা কি কোনো কোয়ার্ক? এরা তো কোয়ার্ক না। এরা কার গ্রুপ? এরা হলো লেপটনের গ্রুপ। তো লেপটনদের ব্যারিয়ন নাম্বার হবে? লেপটনদের কোনো ব্যারিয়ন নাম্বার হবে না। লেপটনদের ব্যারিয়ন নাম্বার কত? লেপটনস হ্যাভ আ ব্যারিয়ন নাম্বার অফ 0। বুঝতে পারছো?
ওকে, তো এইটা হলো আমাদের ফার্স্ট এর একটা ব্যাপার। তো এখন এই পার্টিকেল ইন্টারঅ্যাকশনের এখানের মধ্যে আরো কয়টা ব্যাপার নিয়ে আমাদের কথা বলা লাগবে। ওই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আরেকটা ক্লাস, মিনিমাম আরেকটা ক্লাস এরকম আমাদের এক্সটেন্ড করা লাগবে। যে পার্টিকেল ফিজিক্সের এখানে আমরা তো ফার্স্টে পার্টিকেলস গুলি এন্ড তাদের অ্যান্টি পার্টিকেল গুলি, তাদের চার্জ এন্ড অ্যান্টি পার্টিকেল গুলার চার্জ, দেন তাদের মধ্যে কম্পারিজন গুলো, যে জেনারেশন গুলো, ওগুলা দেখলাম। দেন ওই ফিজিবিলিটি যে রিঅ্যাকশন গুলা, এই ফিজিবিলিটি রিঅ্যাকশন গুলার এগুলার জন্য যে রিঅ্যাকশন অ্যাকচুয়ালি পসিবল নাকি নাই, যে পার্টিকেল রিঅ্যাকশন, এই চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট। এই যে এখানে মধ্যে দেখো তারা দেখতেছে যে চার্জ কি কনজার্ভড আছে নাকি না, চার্জ কনজার্ভড আছে নাকি না, এরকম তারা টেস্ট করে। তো এরকম সবকিছু তারা টেস্ট করে। একটা আলফা ডিকে, একটা ইউরেনিয়াম আলফা ডিকে করে থোরিয়াম ফর্ম করলো। তো এখন চার্জ কি কনজার্ভড আছে? ইয়েস, চার্জ কনজার্ভড আছে। ব্যারিয়ন নাম্বার কি কনজার্ভড আছে? ইয়েস, ব্যারিয়ন নাম্বার কনজার্ভড আছে। লেপটন নাম্বার কি কনজার্ভড আছে? ইয়েস, লেপটন নাম্বার কনজার্ভড আছে। তো তাহলে সবকিছু যদি এরকম কনজার্ভ থাকে, তো তাইলে পরে তখন আমরা বলবো কি, দিস রিঅ্যাকশন ইজ ফিজিবল, যে এই রিঅ্যাকশনটা হইতে পারে। ওকে, দেন এই যে বেটা মাইনাস দিকে এখানে তারা দেখতেছে। আগে আমরা শুধু কি পড়তাম রায়হান বলতো? আগে আমরা বেটা মাইনাস দিকে ও লেভেলসে থাকতে সময় তো করছিলাম যে কার্বন 14 কি করবে, বেটা ডিকে করে নাইট্রোজেন ফর্ম করে। কিন্তু আমরা কি ওখানে এই অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো এটাকে অ্যাড করতাম বলতো রায়হান? না, আমরা বলতাম যে একটা এনার্জি রিলিজ হয়, ওইটাই বলতাম, একটা ওই তো ফোটন রিলিজ এনার্জি হয়, এটা এখানেও বলতাম। আছে। এখানে এনার্জি নাই এমন না, এনার্জিও আছে, এখানে এনার্জিও আছে। কিন্তু আমরা একটা জিনিস মিস করতাম এখানে, এটা মিস করা তো খুব বড় একটা ভুল হয়ে যেত। কেন? বিকজ আমরা তো এখানে একটা ইলেকট্রন রিলিজ করতেছি যার লেপটন নাম্বার হলো +1। লেফট হ্যান্ড সাইডে কি কোনো ইলেকট্রন আছে, বা লেফট হ্যান্ড সাইডে কি কোনো লেপটন আছে? না রে, লেফট হ্যান্ড সাইডে কোনো লেপটন নাই। তো তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের লেপটন নাম্বার কত? 0। তো তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের লেপটন নাম্বার 0 হইতে হবে না? তো তাহলে ইলেকট্রন প্রডিউস হইতেছে, তো তাহলে তার লেপটন নাম্বার হলো +1। তো ইন অর্ডার টু কনজার্ভ দ্য লেপটন নাম্বার, দেয়ার মাস্ট বি আ পার্টিকেল যার কোনো চার্জ থাকা যাবে না, কিন্তু তার লেপটন নাম্বার কত হইতে হবে? -1 হইতে হবে। তো তাহলে পরে ওই পার্টিকেলটা কি হইতে পারে, ওইরকম করে আমাদের বের করা লাগে। এই জিনিসটার জন্য আমাদের নেক্সট ক্লাসটার মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব, যে ফিজিবিলিটি স্টাডি, যে অ্যাকচুয়ালি কোন একটা রিঅ্যাকশন হওয়া পসিবল নাকি না, ওই সব জিনিসগুলো নিয়ে আমরা স্টাডি করব। বুঝতে পারছো? তো এই জিনিসটার জন্য আমাদের নেক্সট ক্লাসে ওইটা নিয়ে স্টাডি করতে হবে। যে এখানের মধ্যে দেখো একটা রিঅ্যাকশন এখানের মধ্যে দেখতেছে, চার্জ কনজার্ভ, ব্যারিয়ার নাম্বার কনজার্ভ, লেপটন নাম্বার কনজার্ভ, কিন্তু স্ট্রেঞ্জনেস, স্ট্রেঞ্জ কোয়ার্ক, নামটা হলো স্ট্রেঞ্জ নাম দিছে কেন? বিকজ তার বিহেভিয়ারটা অন্যরকম। যেটা বললাম না, যে তারা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের এখানের মধ্যে এটা বলে ফ্লেভারস অর কালার্স অফ কোয়ার্ক, সরি, কালার্স অফ কোয়ার্ক। তো এখন এই ব্যাপারগুলো আমাদের নাই, কিন্তু স্ট্রেঞ্জ কোয়ার্কের নাম কেন স্ট্রেঞ্জ, ওইটার এক্সপ্লেনেশনের জন্য এই ফ্লেভার এন্ড কালার অফ কোয়ার্কের ব্যাপারে আমাদের জানলে পরে তখন আমরা বুঝতে পারতাম। কিন্তু যেহেতু এখানের মধ্যে নাই, জাস্ট আমাদের জানতে হবে কি স্ট্রেঞ্জ কোয়ার্কের বিহেভিয়ারটা স্ট্রেঞ্জ কেন, ওইটা আমাদের এই ফ্লেভার অর কালার অফ কোয়ার্ক নিয়ে যদি আমরা পড়ি, তো তখন আমরা বুঝতে পারবো। ওকে, তো এখন এই সব জিনিসগুলা শেষ করলে পরে উই উইল বি ডান উইথ পার্টিকেল ফিজিক্স। তো আমাদের নেক্সট ক্লাসটা লাগবে এই পার্টিকেল ইন্টারঅ্যাকশন নিয়ে ডিসকাস করতে। তো তোমাদের যেই কাজটা করা লাগবে, তাহলে পরে আমাদের পার্টিকেল ফিজিক্স ইজিলি যে নেক্সট ক্লাসে মাস্ট শেষ হবে, ওটা যদি তোমরা কি করো, চেক পয়েন্ট কোশ্চেন গুলা যদি করে ফেলো সবগুলা, ঠিক আছে? আর দাঁড়াও না, শুনছি তো। হ্যাঁ, বুঝি নাই। ও সরি ভাই, আমি আমার ছোট ভাইরে বলতেছিলাম। আল্লাহ, সরি ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তো তাহলে যেটা বলতেছিলাম, যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলি যদি তোমরা সলভ করে ফেলো, দেন
আমাদের কি হবে, তোমরা নিজেরাও এই কোয়েশ্চেন গুলা যে থিওরি গুলো আমরা পড়তেছি এগুলা কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেনে কেমন টাইপের কোয়েশ্চেন আসে এগুলা জিনিস দেখলে পরে তোমাদের আইডিয়া গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা নেক্সট ক্লাসে সুন্দর মতো এই পার্টিকেল ফিজিক্সটা র‍্যাপ আপ করতে পারবো। ওকে, তো তাহলে নেক্সট ক্লাসে আমরা পার্টিকেল ফিজিক্স এর এটা শেষ করব। যে তোমাদের তো মাঝখানে ফ্রাইডে স্যাটারডে বন্ধ আছে, তো তাহলে এর মধ্যে তোমরা এই পার্টিকেল ফিজিক্স এর চেক পয়েন্ট কোয়েশ্চেন আর এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন গুলো এগুলা জিনিস সলভ করবা। ওকে তারিফ, হ্যাঁ আমাকে কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম যে এই চেক পয়েন্ট জি। কোয়েশ্চেন আর এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো এই শুক্র শনির মধ্যে করে ফেলবা, তাহলে যেন আমাদের রবিবারের মধ্যে আচ্ছা ঠিক এগুলা আছে সব শেষ করতে পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এই চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো দেখবো, বাট বিফোর দ্যাট ওই ফিজিবিলিটি স্টাডি যে কোন একটা রিঅ্যাকশন হওয়া পসিবল নাকি না, সবগুলা জিনিস কনজার্ভ আছে নাকি না, ওইসব জিনিসগুলো টেস্ট করা দেখবো কিভাবে করতে হয়। তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। ভাইয়া। আচ্ছা আসসালামু আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।